তাহলে আমরা ৬ নম্বর অধ্যায় ২ নম্বর ফরম্যাট শুরু করলাম। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি, ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধন কাঠামো। কাঠামোতে আমাদের একটা প্রোফর্মা দেখতে হবে। এই প্রোফর্মাটা পূরণ করতে হবে। যেমন ইবিআইটি প্রসেসে দেওয়া থাকবে, ইন্টারেস্ট ওয়ার্কিং করে বের করে নিতে হবে। তারপরে ইবিটি, এরপরে ট্যাক্সের প্রসেসে সাপ্লাই দেওয়া থাকবে। ইএটি, এরপরে প্রিফারেড ডিভিডেন্ড বাদ দিতে হবে, কারণ প্রিফারেড পাবো কোথায়, ওয়ার্কিং করে নিতে হবে। তারপরে ইএসিএস, নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করতে হবে, ইপিএস বেরিয়ে আসবে। এখানে আমাদের ইন্টারেস্ট, নাম্বার অফ শেয়ার আর প্রিফারেড ডিভিডেন্ড, এই তিনটা ওয়ার্কিং আগে রেডি করতে হবে। প্রত্যেকটা অঙ্ক শুরুতে তিনটে ওয়ার্কিং করে নেব, তারপরে অঙ্ক শুরু করব। এখন একটা অঙ্ক করাচ্ছি, খেয়াল করে দেখেন। একটা অঙ্ক করলে ওয়ার্কিংগুলো সব বুঝতে পারবেন। অঙ্ক এরকম দেওয়া থাকবে, XYZ লিমিটেড নিডস, তাদের প্রয়োজন 30 লাখ টাকা ফর এ নিউ প্রজেক্ট, নতুন প্রজেক্টের জন্য। দে হ্যাভ 3 অল্টারনেটিভ সোর্স অফ ফাইন্যান্সিং। স্ট্রাকচার 1, 2, 3, সোর্স 1, 2, 3, তিনটা সোর্স থেকে 30 লাখ টাকা ম্যানেজ করার একটা সিস্টেম করে দেওয়া হয়েছে। কোন সোর্সটা ভালো, কোন জায়গার থেকে টাকা নিলে ইপিএস আর্নিং পার শেয়ার বড় হবে, বেশি হবে, সেটা আমরা বের করব, ক্যালকুলেশন করব। দেয়ার এক্সপেক্টেড ইবিআইটি অফ দ্য কোম্পানি ইজ 6,50,000 টাকা। যদি আমরা 30 লাখ টাকা ইনভেস্ট করতে পারি, তাহলে আমাদের 6,50,000 টাকা আয় হবে। রেট অফ ইন্টারেস্ট 10%, ট্যাক্স রেট 20%, প্রিফারেড স্টক 6%, অ্যান্ড প্রাইস পার অর্ডিনারি শেয়ার 100 টাকা। এগুলো সব তথ্য সাপ্লাই দেওয়া রয়েছে। এখন আসেন, ইবিআইটির থেকে ইন্টারেস্ট বাদ দিতে গেলে ইন্টারেস্ট তো আমরা ক্যালকুলেশন করব, তাই ওয়ার্কিং করে নিলাম 1 নম্বরে। 1 নম্বর ওয়ার্কিং, নাম্বার অফ শেয়ার, অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার, জেনারেল শেয়ার, কমন স্টক শেয়ার। এই 4 ধরনের শেয়ার, 4টির নাম, একটা সাধারণ শেয়ারের 4টে নাম কি কি? অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার, জেনারেল শেয়ার, কমন স্টক শেয়ার। যখনই এই 4টার ভিতরে যে কোনো একটা নাম বলবে, তখনই আমরা 1 নম্বর ওয়ার্কিংয়ে চলে আসবো, নাম্বার অফ শেয়ার বৃদ্ধি করার জন্য। এরপরে আসেন 2 নম্বর ওয়ার্কিং, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। ইন্টারেস্ট হয় ঋণের উপরে। একটা বাংলা শব্দ ঋণ, আর এর ইংরেজি শব্দ হলো 5টা সিনোনিম: ডেপ্ট, ডিবেঞ্চার, লোন, মর্টগেজ, বন্ড। বন্ডের উপরে সুদ হবে, লোনের উপরে সুদ হবে, ডেপ্টের উপরে সুদ হবে। এই ইন্টারেস্টটা ক্যালকুলেশন করে নেব। তারপরে 3 নাম্বার, ক্যালকুলেশন অফ প্রিফারেড ডিভিডেন্ড। প্রিফারেড ডিভিডেন্ড কীভাবে বের হবে? প্রিফারেড শেয়ার দেওয়া থাকবে, তার উপরে পার্সেন্টেজ 6% লেখা রয়েছে, প্রত্যেকটা অঙ্কে এরকম লেখা থাকবে, সেই অনুযায়ী প্রিফারেড ডিভিডেন্ড বের করব। যাক, সোর্স নম্বর 1, 2, 3, সোর্স নম্বর 1, 2, 3, সোর্স নম্বর 1, 2, 3, 3টে করে সোর্স আছে বলে সবার ওয়ার্কিংয়ের সামনে সোর্স লিখে রাখছি। এখন একটা একটা সোর্স আমরা শুরু করব, পড়ব, কে কোথায় যাবে এটা আমরা দেখাবো। দেখেন, প্রথম প্রশ্নটা পড়ি। 15 লাখ টাকার অর্ডিনারি শেয়ার, 30 লাখ টাকা ম্যানেজ করার জন্য 15 লাখ টাকা সাধারণ শেয়ারে ওখানে যেতে হবে। তো আসলাম 1 নম্বর ওয়ার্কিংয়ে, 15 লাখ টাকা, অর্ডিনারি শেয়ারের দাম 100, ভাগ করলে 15,000 শেয়ার হলো। আর অবশিষ্ট 15 লাখ টাকা ডিবেঞ্চার, 10% ইন্টারেস্ট। তাহলে ডিবেঞ্চারে এখানে ইন্টারেস্ট আসবে, এই 15 লাখের উপরে 10%, 1,50,000 টাকা। 2 জায়গার থেকে কিন্তু আমাদের 30 লাখ টাকা ম্যানেজ হয়ে গেছে, অর্থাৎ তৃতীয় সোর্সে প্রিফারেডের এখানে আর আমাদের যাওয়ার প্রয়োজন নেই, ওখানে আমাদের নীল। 1 নম্বর সোর্স 15 লাখ 30 লাখ ম্যানেজ হয়ে গেল, তাই প্রিফারেড নীল হয়ে গেল। ব্যাস, 2 নম্বরে আসেন, 10 লাখ টাকার অর্ডিনারি শেয়ার, 10 লাখ টাকার ডিবেঞ্চার, 10 লাখ টাকার প্রিফারেড, 3 10কে 30 লাখ। 3টা উৎস থেকে 10 লাখ 10 লাখ 10 লাখ 30 লাখ ম্যানেজ হলো। প্রথমে 10 লাখ টাকার অর্ডিনারি শেয়ার 100 দিয়ে ভাগ করলাম, 10,000 শেয়ার বের হলো। 2 নম্বরে 10 লাখ টাকা, 10% করে ইন্টারেস্ট, 1 লাখ টাকা বের হলো ইন্টারেস্টের পরিমাণ। আর এখানে প্রিফারেড 10 লাখের উপরে 6%, 60,000 টাকা বের হলো। ব্যাস, ওকে। 3 নম্বর সোর্স 8 লক্ষ টাকা ডিবেঞ্চার, ডিবেঞ্চারের উপরে ইন্টারেস্ট হবে 10%, এই যে 8 লক্ষের উপর 10%, 80,000 টাকা ইন্টারেস্ট বের হলো। আর 22 লাখ টাকার অর্ডিনারি শেয়ার, শেয়ারের সংখ্যা 22 লাখের 100 দিয়ে ভাগ করলাম, 22,000 শেয়ার হলো।
আর প্রিফারেড ডিভিডেন্ড নীল, প্রিফারেড ডিভিডেন্ড নেই, এখানে 0। ওয়ার্কিংগুলো সবাই বুঝতে পারছেন। এইখান থেকে এবার আমরা ইপিএসে চলে যাব। ইপিএস 1 নম্বর রিকোয়ারমেন্ট, যেখানে ইবিআইটি 6,50,000, ইপিএসের জন্য একটা চার্ট তৈরি করলাম। পার্টিকুলারের পরে 3টা কলাম, সোর্স নাম্বার 1, 2, 3, 4টে সোর্স থাকলে 4টে কলাম দিতাম। ইবিআইটি সবার ঘরে লিখে নিলাম। ইবিআইটি মিনিংটা কি স্যার? বুঝিনি স্যার। আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ইবিআইটি হলো আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এখন আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইন্টারেস্ট এবং ট্যাক্স দেওয়ার পূর্বের আয়। এখন ইন্টারেস্টটা আগে বাদ দিতে হয়। ইন্টারেস্টটা আমাদের 2 নম্বর ওয়ার্কিং থেকে নিয়ে আসলাম, 1.5 লাখ, 1 লাখ এবং 80,000। বাদ দেওয়ার পরে যা থাকলো ইবিটি, ট্যাক্স বাদ দিলাম। ট্যাক্স হলো ইবিটির উপরে 20% হারে, ট্যাক্স বাদ দিলে হয়ে গেল আর্নিং আফটার ট্যাক্স, ইএটি। সেখান থেকে বাদ দিতে হবে প্রিফারেড ডিভিডেন্ড। প্রিফারেড ডিভিডেন্ড সব কয়টা ঘরে থাকে না, এখান থেকে প্রিফারেড ডিভিডেন্ড আছে 3টার ভিতরে একটাই, শুধু মিডিলে আছে 60,000 টাকা। ফার্স্টে এবং লাস্টে নেই, দরকার নেই। প্রথম সোর্স নাম্বার 1-এ মেহমান নেই, লাস্টেও নেই, এই মিডিলেরটা আছে। তো প্রিফারেড ডিভিডেন্ড বাদ দেওয়ার পরে যা থাকে এটাকে বলা হয় ইএসিএস, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক শেয়ার। এটাকে ভাগ করতে হবে নাম্বার অফ শেয়ার দ্বারা। নাম্বার অফ শেয়ারের পরিমাণ 1 নম্বর ওয়ার্কিংয়ে পেয়ে গেছি 15,000, 10,000 এবং 22,000। ব্যাস, শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম, ইপিএস হয়ে গেল, আর্নিং পার শেয়ার। এই তো। এখন সব থেকে ইপিএস একটা দেখেন 26 টাকা সামথিং, 38 টাকা সামথিং আর 20 টাকা সামথিং। 38 টাকা সব থেকে বেশি আর্নিং হয়েছে না, ইপিএস বড় হয়েছে, এটা কিন্তু ভালো। আর্নিংয়ের ক্ষেত্রে বড়টা আমাদের জন্য ভালো। তাই 2 নম্বর প্রস্তুত করা হচ্ছে, সিলেক্ট দ্য বেস্ট সোর্স ফর দিস কোম্পানি। এই কোম্পানির জন্য উত্তম যে সোর্সটা সেটা বাছাই করো। তাহলে কমেন্টে লিখলাম, উই শুড সিলেক্ট সোর্স নাম্বার 2 ফর দিস কোম্পানি বিকজ দেয়ার ইপিএস ইজ হায়ার দেন এনি আদার সোর্স। 2 নম্বরটা আসছিল 2 বার, 14 সাল আর 19 সাল। দেখেন এখন আমাদের অঙ্কটা কি করতে হবে, সেম ওই স্ট্রাকচারে প্রথমে কি কি দেওয়া আছে, দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার অফ এ টেক্সটাইল মিল কম্পোজ অফ 20,000 কমন স্টক শেয়ার, 100 টাকা করে দাম, 20 লাখ টাকা প্রেজেন্ট ক্যাপিটাল আছে, অ্যান্ড এবং ডেট ক্যাপিটাল 20 লাখ টাকা আছে, যার উপরে 8% সুদ। তাহলে বর্তমানে এই কোম্পানির 40 লাখ টাকার মূলধন আছে। তো ঋণ আছে 20 লাখ আর সাধারণ শেয়ার আছে 20 লাখ টাকার। দ্য কোম্পানি নিডস অ্যান অ্যাডিশনাল অ্যামাউন্ট 35 লাখ টাকা, অতিরিক্ত আরও 35 লাখ টাকা কোম্পানির দরকার। এর জন্য অল্টারনেটিভ 2টা না, অল্টারনেটিভ 3টা। যদি আমরা বিনিয়োগ করতে পারি আরও অতিরিক্ত 35 লাখ, আগে ছিল তো 40 লাখ, মোট 75 লাখ টাকা বিনিয়োগ করলে 7,50,000 টাকা ইবিআইটি প্রত্যাশিত হয়, ট্যাক্স 30% দিতে হবে। ফাইন্ড আউট দ্য ইপিএস, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এখন এই যে ইপিএস তৈরি করতে গেলে তো ওয়ার্কিং করে নেওয়া লাগবে। তো ওয়ার্কিং করলাম 3টে অল্টারনেটিভ। প্রথমে ওয়ার্কিং নাম্বার ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, ওল্ড শেয়ার আর নিউ শেয়ার দুটো যোগ করি কিন্তু। তো ওল্ড শেয়ার আছে 20,000 শেয়ার, অল্টারনেটিভ 1, 2, 3 প্রত্যেকের প্রথমে কমান ওই ওল্ড শেয়ারগুলো লিখে রাখতে হবে 20,000, 20,000, 20,000, আর তারপরে নতুন শেয়ার যোগ হবে। আর 2 নম্বরে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, ওল্ড ইন্টারেস্ট এবং নিউ ইন্টারেস্ট। এই যে ওল্ড ইন্টারেস্ট 1,60,000 সবার জন্য 1,60,000, 1,60,000, 1,60,000। আর ক্যালকুলেশন অফ প্রিফারেড ডিভিডেন্ড, ওল্ড তো প্রিফারেড ছিল না, তাহলে লেখা দরকার। এবার আসেন 35 লাখ টাকা ম্যানেজ করার জন্য আমরা 35 লাখ টাকা ম্যানেজ করার জন্য ফিল্ডে নামলাম। 1 নম্বর অল্টারনেটিভে আসি, সবাই খেয়াল করেন। 2,000 শেয়ার, 200 টাকা দাম, গুণ করলে হবে 4 লাখ টাকা। 35 লাখের মধ্যে 4 লাখ টাকা ম্যানেজ হয়ে গেল, আর আছে 31 লাখ টাকা। রেস্ট অফ দ্য অ্যামাউন্ট 31 লাখ টাকা। এই 31 লাখ টাকা কোথা থেকে ম্যানেজ করব? প্রিফারেড স্টক, প্রিফারেড স্টকের মাধ্যমে ম্যানেজ করব। $11 হারে। তাহলে প্রথমে শেয়ারের সংখ্যা বললো 2,000, আমরা 1 নম্বর ওয়ার্কিংয়ে আসলাম। 2,000 শেয়ার, আগে ছিল 20, তার সাথে 2,000 যোগ করলাম, 22,000 হলো। আর
প্রিফারেড চলে গেলাম লাস্টে 31 লাখের উপরে 11%, 3,41,000 টাকা প্রিফারেড ডিভিডেন্ড। মাঝে 2 নম্বরে কিন্তু এখানে ইন্টারেস্ট নীল, আগের ইন্টারেস্টটাই থেকে গেল। এবার 2 নম্বর অল্টারনেটিভ পড়েন। 400 ডিবেঞ্চার, 2,000 টাকা দাম, 2,000 করে 400 গুণ করলে কত আসে? 8 লাখ টাকা, তার উপরে 8% ইন্টারেস্ট। অ্যান্ড 10 লাখ টাকার প্রিফারেড স্টক, 8 লাখ আর 10 লাখ 18 লাখ, আর অবশিষ্ট 17 লাখ। রেস্ট অফ দ্য অ্যামাউন্ট 17 লাখ টাকা বাই 200 টাকা করে শেয়ারের দাম, তাহলে 18 আর 17 35 লাখ। এখন যে প্রথমে বললাম 8 লাখ টাকা কিভাবে পেয়েছেন? 8 লাখ টাকার ডিবেঞ্চার আর 10 লাখ টাকার প্রিফারেড স্টক, এই দুটো যোগ করলে 18 লাখ। আমাদের টাকা দরকার 35 লাখ, তো 35 থেকে 18 লাখ বাদ দিলে 17 লাখ হয়। ওই রেস্ট অফ দ্য অ্যামাউন্ট 17 লাখ। প্রথমে যখন ডিবেঞ্চার বলবে তখন ইন্টারেস্টে আসতে হবে 2 নম্বর ওয়ার্কিংয়ে। 2 নম্বর ওয়ার্কিংয়ে চলে আসলাম। এই 8 লাখের উপরে 8%, 6,40,000 এখানে 64,000 আর 1,60,000, দুটো মিলে 2,24,000 টাকা ইন্টারেস্ট হলো। তারপরে 10 লাখ টাকার প্রিফারেড, 10 লাখ টাকা প্রিফারেড 3 নম্বর ওয়ার্কিংয়ে চলে যান। 10 লাখের উপরে 11%, 1,10,000 টাকা। 11% প্রিফারেড কিন্তু আগেই রেট দেওয়া ছিল। আর অবশিষ্ট 17 লাখ, এটা বলছে 200 টাকা করে দাম, শেয়ার কমন স্টক শেয়ার 1 নম্বর ওয়ার্কিংয়ে আসতে হবে। 17 লাখ ভাগ 200, এতে আসে 8,500 শেয়ার, আর আগে ছিল 20,000 শেয়ার, মোট 28,500 শেয়ার। 3 নম্বরে আসেন 5,000 কমন স্টক শেয়ার, 200 টাকা করে দাম, 10 লাখ টাকা। অ্যান্ড অবশিষ্ট দেখেন 35 লাখ থেকে 10 লাখ যদি আমাদের ম্যানেজ হয়ে যায়, তাহলে আর অবশিষ্ট থাকে 25 লাখ। সেই 25 লাখ টাকার উপরে 12% ডিবেঞ্চার। 2 নম্বর ওয়ার্কিং 25 লাখের উপরে 12% ইন্টারেস্ট বের হবে 1,60,000, আর এখানে ইন্টারেস্ট বের হয়ে মোট হয়েছে 3 লক্ষ টাকা ইন্টারেস্ট বের হলো, 4,60,000 টাকা ইন্টারেস্ট। তো প্রিফারেড ওই সোর্সে নেই, তাই নীল। শেয়ার আর ইন্টারেস্টের মাধ্যমে শেষ, ম্যানেজ হয়ে গেল। তাহলে ওয়ার্কিংগুলো সহজ আছে। এখান থেকে এবার ইপিএসে চলে যান, যেখানে ইবিআইটি 7,50,000। 3টে অল্টারনেটিভ লেখেন। ইবিআইটি লেখার পরে ইন্টারেস্ট বাদ দিয়ে ইবিটি, ট্যাক্স বাদ দিলে ইএটি, এরপরে প্রিফারেড ডিভিডেন্ড বাদ দিলে ইএসিএস, নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলাম ইপিএস। রিটার্ন অন ইকুইটি ইএসিএস কে শেয়ার ক্যাপিটাল দিয়ে ভাগ করতে হবে। এখন এসসি অনেকে বুঝতে পারেন না এসসি কি। এসসি হলো শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটালের অ্যামাউন্ট। এখন আসেন, এই যে 22,000 শেয়ার, এর মধ্যে 20,000 আছে পুরাতন শেয়ার, আর পুরাতন শেয়ারের দাম কিন্তু 100 টাকা করে 20 লাখ টাকা। 20 লাখ আর 2,000 হলো নতুন শেয়ার 4 লাখ, তা 20 আর 4 24 লাখ। এই 24 লাখ টাকা শেয়ার ক্যাপিটাল দিয়ে ভাগ করে 100 গুণ করিলাম। আচ্ছা, দ্বিতীয়টা আসেন 28,500 শেয়ার, 20,000 মানে 20 লাখ, আর 8,500 মানে 17 লাখ। তো 20 আর 17 37 লাখ। 37 লাখ দিয়ে ভাগ করে 100 গুণ করিলাম। আর এটা 25,000 শেয়ার, তাহলে 20 লাখ আর 10 লাখ, এই মোট 30 লাখ টাকা শেয়ার ক্যাপিটাল। ক্যালকুলেশন অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আর 24 লাখ কি হবে হলো? আরে এই যে 30 লাখ কি হবে হলো, আমি প্রশ্ন করি, বলেন তো 30 লাখ কি হবে হলো? এটা কি বুঝেছেন? এটাও বোঝেননি। এখানে 30 লাখও বুঝে না স্যার, 37 লাখও বুঝে, তিনটার একটাও বুঝে না স্যার। ভালোই তো। লাস্টটা খেয়াল করেন, এখানে 25,000 শেয়ার আছে, এর ভিতরে বলছি পুরাতন শেয়ার আছে 20 লাখ, 20,000 শেয়ার 20 লাখ, আর 5,000 অতিরিক্ত এই নতুন শেয়ার। এই 5,000 শেয়ারের দাম হচ্ছে 200 টাকা করে 10 লাখ। তো 10 লাখ আর 20 লাখ মিলে 30 লাখ। আর এখানে আছে 28,000 শেয়ার 28,500, 20,000 শেয়ার 20 লাখ, আর 8,500 200 টাকা করে গুণ করেন 17 লাখ আসবে। তো 17 আর 20 37 লাখ হয়। আর এখানে আছে 22,000 শেয়ার, তার মানে 20,000 আছে পূর্বে, সেই পূর্বের ওল্ড শেয়ারের দাম 20 লাখ, আর নতুন শেয়ারের দাম 200 টাকা করে। 2,000 গুণ 200 কত হয়? 4 লাখ। তো 4 লাখ আর 20 লাখ মিলে 24 লাখ।
ক্যালকুলেশন অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন ইভিআইটি সবার জন্য সমান, আর ইনভেস্টমেন্ট সবার জন্য সমান। কত টাকা দেখেন ইনভেস্টমেন্ট, এই যে 20 লাখ টাকা আর এই 20 লাখ টাকা, 40 লাখ টাকা কিন্তু পুরাতন ছিল। ভাই ক্লাস করি तो वैसे बहुत आगे गया होता है হ্যাঁ मैं देखता हूँ उसके मामले কি অবস্থা, মাস্টার্সে পড়ে স্টুডেন্ট। 40 লাখ টাকার পুরাতন ক্যাপিটাল ছিল 20 লাখ আর 20 লাখ 40 লাখ, আর এখানে 35 লাখ টাকা নতুন নতুন ইনভেস্ট হবে। কত? 35 আর 40 কত হয়? 75 লাখ। তাহলে এখানে লিখলাম পুরাতন ক্যাপিটাল 40 লাখ আর নতুন ক্যাপিটাল 35 লাখ, মোট হলো 75 লাখ টাকা। 7,50,000কে 75 লাখ দিয়ে ভাগ করে একসাথে গুণ করেছি, 10%। অ্যান্সার শেষ। এখন ইবিআইটি সবার জন্য সমান, ইনভেস্টমেন্ট সবার জন্য সমান, সুতরাং এই 10% ফর ইচ অল্টারনেটিভ সবার জন্য সমান। আচ্ছা, এরপরে আর কয় নম্বর সাজেশনে আছে বলেন তো ফাদ? 6 স্যার আমার শুধু ওইগুলোতে বেরা লাগে স্যার, ওই যে আরওআই ইবিআইটি আর টিসি ওইটা কোন সময় হবে, আর কেইতে ইএসইএস আর এসি এইটা সমস্যা আছে, আর কিছু না। ওইগুলো যখন বলে দিয়ে খেয়াল করবেন, না বুঝতে হলে জিজ্ঞেস করবেন এই অঙ্কে। দেখেন কমন স্টক শেয়ার 10 লাখ টাকা, ডিবেঞ্চার 5 লাখ, তো 10 আর 5 15 লাখ। এই ছিল পুরাতন ক্যাপিটাল, নতুন করে তাদের আরও দরকার। দ্য কোম্পানি নিডস, প্রয়োজন 5 লাখ টাকা ফর এক্সপেনশন প্রোগ্রাম। এই 5 লাখ টাকা ম্যানেজ করার জন্য ফিল্ডে নামতে হবে। এখন বলছে অল্টারনেটিভ আছে কয়টা? 3টা। প্রথম অল্টারনেটিভ বলছে 100% ইকুইটি শেয়ার। 1 নম্বর ওয়ার্কিংয়ে যে ইকুইটি শেয়ার 100% মানে কিন্তু 5 লাখ পুরোটাই, 5 লাখ রে একসাথে ভাগ করলে 5,000 শেয়ার হবে। তাহলে ওল্ড শেয়ার ছিল 10,000, এই 10,000 শেয়ার ওল্ড লিখে রাখলাম। অল্টারনেটিভ 1 2 3 সবার জন্য 10,000 কমন লিখে রাখছি। ওল্ড ইন্টারেস্ট ছিল 12%, আরে 5 লক্ষ, 5 লক্ষর পরে 12%, 5 বরং 60,000 টাকা, ওল্ড ইন্টারেস্ট লিখে রাখলাম। আর এই অঙ্কের ভিতরে কোথাও প্রিফারেডের অস্তিত্ব দেখলাম না, তাই 2-3 নম্বর ওয়ার্কিংটার করলাম না। এটা কি সব সময় দুটো শেয়ার থাকবে, একটা ওল্ড একটা নিউ? সব সময় থাকে এরকম না, কিছু অঙ্কে ছিল না আর এই অঙ্কে আছে। কিছু কিছু ওই যে যখন থাকে লেখা থাকে উপরে প্রেজেন্ট ক্যাপিটাল আছে তাদের। 1 নম্বর অঙ্কে দেখবেন যে ছিল না, তাই ওল্ড আমরা লিখেছিলাম না। তার 2 নম্বর অঙ্কে ছিল, তাই আমরা লিখে দিয়েছিলাম। এই 6 নম্বর অঙ্কে আছে, এই জন্য ওল্ড শেয়ার লিখে রাখছি, ওল্ড ইন্টারেস্ট লিখে রাখছি। এখানে প্রিফারেড নেই, প্রিফারেডটা আমরা এখানে ওয়ার্কিংয়ে আনলাম, নিয়ে আসলাম না, বাদ ওয়ার্কিং। এখন আসেন 100% ইকুইটি শেয়ার, 100% মানে পুরো টাকাটাই। কত টাকা? পুরো টাকাটা এখানে 5 লাখ। তো ইকুইটি শেয়ার বললে তো 1 নম্বর ওয়ার্কিংয়ে আসতে হয়, 100 দিয়ে ভাগ করলে 5,000 শেয়ার হয়। আগে ছিল 10,000, এখন 5,000, মোট 15,000 শেয়ার হয়ে গেল। বাস, ওকে। এখন এক জায়গাতে যদি টাকা ম্যানেজ হয়ে যায়, অন্যান্য সোর্সগুলো তো নীল। যেমন 2 নম্বরে যে 2 নম্বর ক্যালকুলেশন এখানে নীল, কোনো ইন্টারেস্ট অতিরিক্ত আর হয়নি, ওই 60,000ই আছে। 2 নম্বর অল্টারনেটিভ 50% ইকুইটি আর 50% ডেপ্ট। তো 5 লক্ষর 50% মানে 2.5 লক্ষ, 2.5 লক্ষরে 100 দিয়ে ভাগ করলে 2,500 শেয়ার। আর এখানে 50% মানে 2.5 লক্ষ, 2.5 লক্ষরে 12% গুণ করলাম, এতে 30,000 আর 60,000 মিলে 90,000 টাকা। এরপর 3 নম্বরে 100% ডেপ্ট, 12% ইন্টারেস্ট। এখন 100% মানে কিন্তু 5 লাখ, 5 লাখের উপরে 12%, তাহলে 5 বরং 60,000 টাকা ইন্টারেস্ট। আগে 60 ছিল, 1,20,000 টাকা ইন্টারেস্ট। আর এদিকে শেয়ারের সংখ্যা নীল, শেয়ারের সংখ্যা নেই, আগে যা ছিল ওই 10,000ই আছে। ব্যাস, এখন ক্যালকুলেশন করলাম, ইপিএস বের করলাম, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ, এবার ইবিটি ট্যাক্স বাদ দিলাম, ইএটির পরে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলাম, ইপিএস বের হয়ে গেল। স্যার আমার আরেকটা জিনিস, ওই যে ইএসইএস এর মিনিংটা স্যার? ওটা হচ্ছে আর্নিং অ্যাভেলেবেল ফর কমন স্টক শেয়ার, আর্নিং অ্যাভেলেবেল ফর কমন স্টক শেয়ার, ইএসইএস। থ্যাংক ইউ স্যার। এখন এই অঙ্কে আমরা আসলে ইএসইএস এটা লেখারও দরকার নেই, এখানে তো ইএটি ছিল।
ইএটি লিখে দিলাম। আচ্ছা স্যার এখানে ইবিআইটি যে সূত্রটা এখানে দেওয়া হয়েছে স্যার, এমনি ইবিআইটি তো আরেকটা সূত্র আছে, কখন কোন সূত্রটা হবে স্যার? ইবিআইটি তো সূত্র না, ইবিআইটি তো প্রসেসে দেয়া থাকে, ইবিআইটি সবসময় প্রসেসে দেয়া না থাকে। নিচে যে সূত্র দিয়ে একটা কোশ্চেন, এটা রিকোয়ারমেন্ট 2 এ ও ইন্ডিপেন্ডেন্সের, ওটা আমরা দেখাচ্ছি একটাই সূত্র। এখানে আসেন 2 নম্বর রিকোয়ারমেন্ট, অলসো ক্যালকুলেট দ্য ইন্ডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বিটুইন 1 and 2। 1 নম্বর এবং 2 নম্বর সোর্সের ভিতরে এমন একটা ইবিআইটি তৈরি করো যেখানে ইপিএস কোনো পার্থক্য হবে না, দেয়ার আর নো ডিফারেন্স, এটা বলা হয় ইনডিফারেন্স। তো ইনডিফারেন্স পয়েন্টে আসলাম অল্টারনেটিভ 1 এবং 2-র ভিতরে। দেখেন লেট ধরে নিলাম ইবিআইটি বের করবো যেটা, ওটা হলো এই এক্স পরিমাণ, তো লিখলাম ইবিআইটি সমান এক্স। তাহলে ইবিআইটি সূত্র হলো এই ইনডিফারেন্স ইবিআইটি সূত্র, কিন্তু এটা কিন্তু শুধু ইবিআইটি না, ইন্টারেস্ট মাইনাস এই যে এক্স মাইনাস ইন্টারেস্ট 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিপারেড ডিভিডেন্ড, সব সময় এই সূত্র। যখন প্রিপারেড থাকবে না তখন কি করবেন, ওইখানে 0 -0 করে দিবেন, -0। তো অনেক সময় দেখা যায় উপরে প্রিফারেড ডিভিডেন্ড নেই, তাই সূত্র লেখার সময় এইটুক টোটালি না লিখলেও হয়। তো না লিখলে তখন সূত্র আরেক রকম হয়ে যায়, ওই একই সূত্র আমরা এখানে লিখলাম না, তাই এরকম দেখা যাচ্ছে, বুঝলেন? এখন আমরা যেহেতু লিখেছি প্রিফারেড, তো প্রিফারেড এই অঙ্কে নেই, 1 নম্বরেও নেই 2 নম্বরেও নেই, তাই এখানে 0 লিখে রাখছি। আর ইন্টারেস্ট আছে 1 নম্বরে 60,000, 2 নম্বরে আছে 90,000, এটাও লিখে রাখছি। 1 মাইনাস ট্যাক্স রেট 40%, 1 মাইনাস 0.4 লিখে দিচ্ছি। নিচেই শেয়ারের সংখ্যা, প্রথমটা 15,000, দ্বিতীয়টা 12,500, 0 0 কেটে দিলাম। এখন এই 12,000 আর 15,000 এটাকে 1,000 দিয়ে উভয় পক্ষে ভাগ করেছি, তাহলে 15 আর 12.5 বের হয়েছে। এবার ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আর গুণন করলাম, এই পাশে 12.5 দিয়ে এই পাশে গুণ করে দিলাম, আর এই নিচের 15 দিয়ে ডাইনের পাশের এই অংশটা গুণ করে দিলাম। ক্যালকুলেশন করে পেয়েছি এক্স এর মান 2,40,000 টাকা হয়। অতএব ইনডিফারেন্স ইবিআইটি, হ্যাঁ বলেন স্যার আমরা এখানে শুধু অল্টারনেটিভ 1 আর 2, ও এখানে তো স্যার অল্টারনেটিভ শুধু 1 আর 2 কেন করছে স্যার? হ্যাঁ, এটা তো 3টে ছিল। ইন্ডিফারেন্স করতে গেলে যে কোনো 2টার বেশি নেওয়া যাবে না, কখনোই 2টার বেশি বলবে না। 1 and 2, 1 and 3, 2 and 3 এভাবে হবে, কখনো 3টে একসাথে ইন্ডিফারেন্স হয় না, সবসময় 2টা। এই পাশেও যা সূত্র ওই পাশেও তাই। তো এখন ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 2,40,000 টাকা। এমন একটা ইবিআইটি পেলাম, এই ইবিআইটি দ্বারা এখন ইপিএস বের করব, ইপিএসটার কোনো পার্থক্য থাকবে না, সমান হয়ে যাবে। দেখেন 1 and 2 ইবিআইটি লিখলাম 2,40,000, সেখান থেকে ইন্টারেস্ট বাদ দেওয়া হলো, ইবিটি পেলাম, ট্যাক্স ক্যালকুলেশন করে বাদ দিয়ে দিলাম, দিলে ইএটি থাকলো, তারপরে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলাম, ইপিএস 7 টাকা 20 পয়সা। দুটোর ইপিএস সমান হবে, যদি সমান হয় তাহলে আমাদের এইটা সঠিক হয়েছে। ইনডিফারেন্স ইবিআইটি এমন একটা ইবিআইটি লিখেছি সোর্স নাম্বার 1 and 2-র মধ্যে ইপিএস ইকুয়াল সমান হয়েছে, প্রমাণ হয়ে গেল। ইনডিফারেন্স ইবিআইটি বের করতে বললে পারবে তো সবাই? ইনশাআল্লাহ। স্যার এটার পরে কি ইপিএস ও আবার বের করতে হবে না স্যার? একটু প্রমাণ করে দেখা দিতে হয় যেটা সঠিক আছে। আচ্ছা স্যার ফরম্যাট 2 কি বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ, 2 থেকে আসে যে বের আসে, তা তো বেশি অঙ্ক না, ওই যে উপরে 2-3টে দিলাম আর এই লাস্টের দিকে কয়েকটা অঙ্ক। স্যার সাজেশনে তো 2টা-3টা করে দেয়, এগুলো করলে হবে নাকি স্যার? হ্যাঁ হবে, শুনুন ওইটা করলেই হবে যে ওই কয়টাই মুখস্থ করে রাখবেন এরকম না। দেখেন একটা অঙ্ক করলাম ওইখানে, আর এখানে আমি একটা অঙ্ক পড়াচ্ছি, দেখেন সেম অঙ্ক কিন্তু এটা অ্যান্সার করতে পারেন কিনা, সামান্য দুটো পরিবর্তন করা থাকে। যেমন 12% ডিবেঞ্চার 30 লাখ টাকা, এর উপরে ওল্ড ইন্টারেস্ট বের হবে, আর কমন স্টক শেয়ার 80,000 শেয়ার, এই যে ওল্ড শেয়ার দেওয়া রয়েছে, টোটাল মিলে 158 লাখ, তার মানে 1,58,00,000 টাকা তাদের বর্তমান ক্যাপিটাল আছে, তাদের আরও দরকার। এখন আরও কি দরকার, কত দরকার? অ্যাডিশনাল প্রোগ্রামের জন্য ক্যাপিটাল দরকার 40 লাখ। 40 লাখ টাকা ম্যানেজ করার জন্য দে আর 2 অল্টারনেটিভ সোর্স অফ ফাইন্যান্সিং। 1 নম্বর অল্টারনেটিভ, 2 নম্বর অল্টারনেটিভ। 1 নম্বর বলছে ওই 40 লাখ টাকা ম্যানেজ করার জন্য থ্রো 14% বড় ডেপ ফাইন্যান্সিং, ঋণ করতে হবে, শেয়ারের ওখানেও যাবে না,
প্রিফারেডও যাবে না, 100% ঋণ করে নিয়ে আসবে 40 লাখ টাকা। তাহলে 2 নম্বর ওয়ার্কিংয়ে আমরা ইন্টারেস্ট করব 40 লাখের উপরে এই 14%। নতুন শেয়ার নীল, পুরাতন শেয়ার যেটা আছে 80,000 ওইটাই থেকে যাবে। প্রিফারেড নেই, প্রিফারেড নতুন নীল। 2 নম্বর অল্টারনেটিভ প্রসেস সেলিং কমন স্টক শেয়ার 160 টাকা করে পার শেয়ার। এইটুক বলে কি বোঝানো হয়েছে যে 100% পুরো টাকা 40 লাখ পুরোটাই শেয়ারের মাধ্যমে ম্যানেজ করতে হবে, অর্থাৎ 40 লাখকে 160 দিয়ে ভাগ করে নতুন শেয়ারের সংখ্যা বের করতে হবে। একটা উৎস থেকে যদি আমার 40 লাখ ম্যানেজ হয়ে যায় তাহলে ইন্টারেস্ট নীল, প্রিফারেড নীল, লাগবেই না। এই জন্য ওয়ার্কিং দেখেন প্রিফারেডের এখানে কোথাও প্রিফারেডের কথা নেই বলে ওটা টোটালি বাদ দিয়ে দিছি, দুটো ওয়ার্কিং করেছি। ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার। ওল্ড শেয়ার আগে ছিল 80,000, তারপরে নতুন শেয়ার প্রথম সোর্সে ছিল না, দ্বিতীয় সোর্সে হয়েছে 25,000 শেয়ার। আচ্ছা, ইন্টারেস্ট ওল্ড ইন্টারেস্ট ছিল, তাহলে প্রথম সোর্সে ইন্টারেস্ট আবার নতুন করে বাড়লো, কিন্তু দ্বিতীয় সোর্সে নীল। ব্যাস, ওয়ার্কিং শেষ। অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখন ইবিআইটি যা আছে ইপিএস তৈরি করতে পারবেন। এখান থেকে আপনার আরেকটা বলছে ইন্ডিপেন্ডেন্স ইবিআইটি, ইন্ডিপেন্ডেন্স ইবিআইটি বের করবেন বিটুইন 1 and 2, দুইটা সোর্সের মধ্যে ইন্ডিপেন্ডেন্স ইবিআইটি। এটা যদি প্রমাণ করতে চাই, প্রমাণ চাইনি আমাদের এখানে, আপনি করে দিবেন, নিচে দিলেও হবে, না দিলেও সমস্যা নেই, যেটা চাবে না সেটা না দিলে সমস্যা নেই। 3 নম্বরে আসেন। 3 নম্বর ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে একটা প্রশ্ন, অনলি একটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেটা হলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। আর তার জন্য সূত্র, একটা সূত্র দুইটা রূপ দিয়ে লেখা হয়েছে। তো কেও ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল সূত্র হলো কেডি বন্ড বাই ভি, কেই বন্ড এস বাই ভি। এখন এই কেই কেডি প্রসেস সাপ্লাই দেওয়া থাকবে, বন্ড ভ্যালু দেওয়া থাকবে, এসতে শেয়ার ক্যাপিটাল, ভিতে ভ্যালু অফ দ্য ফার্ম দেওয়া থাকবে। এখন এই সূত্রে শুধু পোস্টিং দিতে হবে, দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে গেল। আরেকটা রূপ কি, এই কেওর সূত্র হলো কেডি ওয়েট অফ ডেপ্ট, কেই ওয়েট অফ ইকুইটি। কীভাবে হয়, এস শেয়ার ক্যাপিটালকে ভ্যালু দ্বারা ভাগ করলে ওয়েট অফ ইকুইটি বের হয়, আর বন্ড ক্যাপিটালকে ভ্যালু দ্বারা ভাগ করলে ওয়েট অফ ডেপ্ট বের হয়। এখন আমরা কোন সময় কোন সূত্রটা অ্যাপ্লাই করি, যখন প্রশ্নে অ্যামাউন্ট দেওয়া থাকে, বন্ডের টাকা শেয়ারের টাকা অ্যামাউন্ট দেওয়া থাকে, তখন আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করি। আর যখন ডেপ্ট এবং ইকুইটি রেশিও দেওয়া থাকে তখন নিচের এই সূত্রটা ইউজ করি। দেখেন দুটো অঙ্ক করাই দিলে পুরো ফরম্যাটটা শেষ। এবিসি কোম্পানি উইথ দ্য নেট অপারেটিং ইনকাম, যেখানে ইবিআইটি দেওয়া রয়েছে 3 লাখ, কেউ বের করতে গেলে এর কোনো ব্যবহার নেই, 3 লাখ লাগবে না। অ্যান্ড টোটাল ক্যাপিটাল 10 লাখ টাকা, এটা লাগবে। দ্য ভ্যালু অফ দ্য ফার্ম টোটাল 10 লাখ টাকা। is attempting to evaluation the number of possible capital structure given below. Which of the capital structure will you recommended and why? এই যে স্ট্রাকচার নাম্বার আছে 5টা, এর মধ্যে কোনটা ভালো এবং কেন? যেখানে ডেপ্ট ক্যাপিটাল 3 লাখ টাকা, আচ্ছা টোটাল ক্যাপিটাল 10 লাখ, তার মধ্যে যদি ডেপ্ট ক্যাপিটাল 3 লাখ হয় তাহলে ইকুইটি ক্যাপিটাল 7 লাখ। ডেপ্ট ক্যাপিটাল 4 লাখ তাহলে ইকুইটি ক্যাপিটাল 6 লাখ। ডেপ্ট ক্যাপিটাল 5 লাখ, ইকুইটি ক্যাপিটাল 5 লাখ, দুটো মিলে কিন্তু 10 লাখ হচ্ছে। ডেপ্ট ক্যাপিটাল যদি 6 লাখ হয়, ইকুইটি কত বলেন তো? 4 লাখ। ডেপ্ট ক্যাপিটাল 7 হলে কত হবে ইকুইটি? 3 লাখ। 3 লাখ। এই স্ট্রাকচারগুলো আমি নিচে একটু অ্যান্সার করবো, আর দেখবেন কেডি আর কেই প্রশ্নে সাপ্লাই দেওয়া থাকবে, সেটা দেওয়া আছে। 1 নম্বর স্ট্রাকচারে আসেন। প্রথমে আমরা সূত্র লিখেছি, কেওর সূত্র লেখার পরে স্ট্রাকচার নাম্বার 1, কেডি 10%, কারণ বন্ড এখানে 3 লাখ, ডেপ্ট বন্ড একই কিন্তু 3 লাখ, তাহলে ইকুইটি 7 লাখ। আর নিচেই ভ্যালু 10 লাখ 10 লাখ, ঠিক আছে। আর কস্ট অফ ইকুইটিতে 12%, ঠিক আছে। 2 নম্বর স্ট্রাকচারে ডেপ্ট 4 লাখ, ইকুইটি হলো 6 লাখ। 3 নম্বর স্ট্রাকচারে ডেপ্ট 5 লাখ, ইকুইটি 5 লাখ। 4 নম্বরে 6 লাখ 4 লাখ। 5 নম্বরে 7 লাখ 3 লাখ, 7 লাখ 3 লাখ। এখন ক্যালকুলেশন করব। প্রথমে ব্র্যাকেটের ভিতরের কাজটা 3 লক্ষ করে 10 দিয়ে ভাগ করলে 0.3, 7 লক্ষ করে 10 দিয়ে ভাগ করলে 0.7, এই 10%-এর সাথে 3 গুণ করলাম, আর 12%-এর সাথে 0.7 গুণ করলাম। তো 3 গুণ করলে আসলো 3%, আর 7% গুণ করলাম, 0.7 গুণ করলাম 12-এর সাথে, 7 × 84, 8.4। তো 8 আর 3 11.4, দ্বিতীয়টা 11.5, 12.25,
13.20, 14.60, এই হলো কে ওর মান। এখন এতগুলো পাঁচটার ভিতরে কোনটা সব থেকে ছোট হয়েছে? 11.4, এটা সব থেকে ছোট হয়েছে। ক্যাপিটাল স্ট্রাকচার নাম্বার 1 ইজ দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। এটা 10 নম্বরে হবে না 4 নম্বরে স্যার? এটা 4 মার্কের দেয় অনেক সময়, 4 মার্কেরই দেবে দিলে, বিকজ দেয়ার কস্ট অফ ক্যাপিটাল। দেখেন আবার এখানে বোঝাই, এখানে অপটিমাম স্ট্রাকচার যেটা কেউ সব থেকে ছোট হবে, তাহলে ছোট হয়েছে কোনটা? স্ট্রাকচার নাম্বার 1, সেখানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ছোট হয়েছে। কমেন্টে লিখলাম ক্যাপিটাল স্ট্রাকচার নাম্বার 1 ইজ দ্য বেস্ট অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, বিকজ কারণ দেয়ার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইজ লোয়ার দ্যান এনি আদার স্ট্রাকচার। ওখানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ছোট অন্যান্য স্ট্রাকচারের থেকে। কি সবাই বুঝতে পারছে কমেন্টটা? আচ্ছা, আরেকটা অঙ্ক করলে হয়ে যাবে, সেটা হলো এই যে পরেরটাই দেখা যায়। দেখেন এখানে বলছে ডেপ্ট ইকুইটি পার্সেন্টেজ। যেমন 1 নম্বর স্ট্রাকচারে ডেপ্ট 0 ছিল, পুরোটাই ছিল ইকুইটি। তাহলে আমরা যখন লিখব, যেহেতু পার্সেন্টেজ দেওয়া রয়েছে, সূত্র 2 নম্বরটা কেডি ডাব্লিউডি, কেই ডাব্লিউই, তাহলে কেডি 5%, তার সাথে 0 গুণ করা হলো, ওয়েট 0, আর কেই 12%, তার সাথে 1 গুণ করা হলো, মানে 100%, পুরোটাই ইকুইটি, তো 12% হলো। আর 2 নম্বরে কেডি 5%, ইকুইটি 12%, এখানে কিন্তু বন্ড 10%, তাহলে কেডির সাথে এই 0.10 গুণ হলো, আর 12%-এর সাথে 0.9 গুণ হলো। 3 নম্বরে 5%-এর সাথে 0.15, 12.5%-এর সাথে 0.85। 4 নম্বরে 5.50 এর সাথে 20%, আর 13%-এর সাথে 0.8। এরপরে 6%-এর সাথে 0.3, আর 14%-এর সাথে 0.7। এই ক্যালকুলেশন করে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালগুলো বের করা হলো। সব থেকে ছোট 11.30। তাহলে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার নাম্বার বি ফর দিস কোম্পানি, বিকজ দেয়ার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইজ লোয়ার দেন এনি আদার স্ট্রাকচার। কি 2 নম্বর ফরম্যাট ক্লিয়ার? 3 নম্বরে এমএম, জি স্যার ফরম্যাটে যাবেন, এখন ফরম্যাট 3 ক্লিয়ার হয়েছে। 3 নম্বর ক্লিয়ার হয়ে গেছে তো। 4 নম্বরে কয়টা অঙ্ক দেওয়া ছিল? 2 নম্বরটা 2, 3 স্যার, 2 আর 3। দেখেন ইবিআইটি দেওয়া রয়েছে, আর ডেপ্ট ক্যাপিটাল দেওয়া আছে, একটাই দেওয়া আছে, একটাই দেওয়া নেই। যেটা দেওয়া নেই এটা আছে আনলিভারেড ফার্ম, ইউতে আনলিভারেড ফার্ম বোঝানো হয়। আর যে ফার্মে ঋণ আছে ওটাকে লিভারেড ফার্ম বলা হয়, এল দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে ঋণ আছে 7 লাখ, কস্ট অফ ইকুইটি আছে, কর্পোরেট ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স, ডেপ্ট ট্যাক্স, ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট সবই আছে। প্রশ্ন হচ্ছে 4টা, এতে 10 মার্ক আসবে। ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম, সূত্র হলো ইবিআইটি 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস এই যে ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স। যদি পার্সোনাল ট্যাক্স না থাকতো তাহলে দ্বিতীয় অংশটা আর ব্যবহার করতাম না। যদি কর্পোরেট ট্যাক্স না থাকতো তাহলে এই দ্বিতীয় ব্র্যাকেট এটাও দিতাম না, কিছুই দেওয়া লাগতো না। ইবিআইটি ডিভাইড বাই কে দ্বারা ভাগ করতাম। পার্সোনাল ট্যাক্স আছে বলে 2টা ব্র্যাকেট আলাদা আলাদা দেওয়া হয়েছে। এখন মানগুলো বসান। ইবিআইটি বা 2,20,000, 1 মাইনাস ট্যাক্স রেট, 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স, সব কিছু ক্যালকুলেশন করে ফলাফল 5,07,000 টাকা আসলো, ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম। এবার গেইন ফ্রম লিভারেড। গেইন ফ্রম লিভারেড এটা সূত্র হলো 1 মাইনাস, উপরে 1 মাইনাস ট্যাক্স রেট, 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ডেপ্ট ট্যাক্স, ব্র্যাকেটে ক্যালকুলেশন করে তারপরে বন্ডের সাথে গুণ করতে হবে। ক্যালকুলেশন করলাম, ফলাফল আসলো 0.35, তার সাথে বন্ডের সাথে গুণ করে 2,35,000 টাকা দেখালাম। 3 নম্বরে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টস। ডেপ্ট হলো 7 লাখ, 7 লাখের সাথে ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট 4.5% গুণ করলে 31,500। ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম, আনলিভারেড ফার্মের ভ্যালু আর গেইন ফ্রম লিভারেড যোগ করে ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট বাদ দিতে হবে, দিলে আসবে 7,20,500 টাকা। অ্যান্সার শেষ।
স্যার এই ফর্মে তো বাদ দেওয়া যায় না। বাদ দিলে দিন, কিন্তু যদি চলে আসে এটা দেওয়ার মতো অঙ্ক তো, তো সহজ অঙ্ক তো, বাদ দিবেন কেন? অঙ্ক তো একটা দুটো দেখে গেলে হবে, এই একটা দুটো অঙ্ক এগুলো কি কঠিন নাকি? এগুলো অন্য বইতে ছড়ানো ছিটানো থাকে, আপনারা বুঝতে পারেন না, তাই অনেকগুলো অঙ্ক দেখলেও মনে হয় না, কিন্তু আমি তো সব আলাদা আলাদা করে সাজায় রাখছি। একটা নিয়ম পারলেন, এই যে 2 নম্বর করলাম, এখন এই কি 5 নম্বর পারবেন? 7 নম্বর একটু পাইলেন, 5 নম্বরটা দিস তো। 5 নম্বর সেম অঙ্ক না ওই 2 এর মতো? 7 লাখের জায়গায় 8 লাখ টাকার ঋণ আছে, আর সব তো একই অঙ্ক। 6 নম্বরে আসেন, দেখেন একই অঙ্ক, ওখানে 8 লাখ টাকা ঋণ, এখানে 5 লাখ টাকা ঋণ, এই আছে পার্থক্য, তাছাড়া সব সেম কথা। 7 নম্বরে আসেন, আনলিভারেড ফার্ম, লিভারেড ফার্ম, কর্পোরেট ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স সব দেওয়া আছে, কস্ট অফ ইকুইটি দেওয়া আছে। এখন প্রথম বলছে ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম, ওই সেম অঙ্কই 2 নম্বর যেটা করলাম, ইবিআইটি 1 মাইনাস ট্যাক্স রেট, কর্পোরেট ট্যাক্স এটা, আর 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইড বাই কস্ট অফ ইকুইটি। এই জায়গার থেকে আমরা মানগুলো সব নিচ্ছি, নিয়ে ক্যালকুলেশন করে 9 লাখ টাকা পেয়েছি। গেইন ফ্রম লিভারেজ, ডেপ্টের সাথে গুণ করতে হয় ট্যাক্স রেট, কিন্তু পার্সোনাল থাকলে, কর্পোরেট ট্যাক্স থাকলে একটু আগে ওয়ার্কিং করে নিতে হয়। সেটা কি 1 মাইনাস ব্র্যাকেটের মধ্যে দেখেন 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ডেপ ট্যাক্স। এখন ডেপ ট্যাক্স এই অঙ্কে নেই, ডেপ ট্যাক্স 10%, 20%, 22% থাকে, কিন্তু এখানে নেই, না থাকলেও আমরা লিখবো, লিখে 0। তো ডেপ ট্যাক্স 1 মাইনাস 0, তার মানে শুধু 1 থাকলো। এই ব্র্যাকেটের মধ্যে কাজটা আগে কমপ্লিট করতে হবে। কাজ কমপ্লিট করার পরে যে মান বেরোবে তার সাথে 7.5 লাখ টাকা ঋণ গুণ করলে 3,45,000 টাকা গেইন ফ্রম লিভারেজ। এখন ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম আর গেইন ফ্রম লিভারেজ যোগ করে নিলাম, যোগ করে লিভারেড ফার্মের ভ্যালু বের করে ফেললাম। স্যার ইন্টারেস্ট ট্যাক্স যেটা ওটা ডেপ ট্যাক্স নাকি স্যার? হ্যাঁ, ইন্টারেস্ট রেট, ওই ইন্টারেস্ট ট্যাক্সটাই ডেপ ট্যাক্স, ওই ঋণের ট্যাক্স। এবার আসেন 4 নম্বর প্রশ্নে কি চাইছে, কস্ট অফ ইকুইটি অফ আনলিভারেড ফার্ম, কেই বের করতে হবে। এখন কেই সমান সমান কেও প্লাস ব্র্যাকেটে কেও মাইনাস কেডি, 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স আর বন্ড বাই শেয়ার। আনলিভারেড ফার্মে সবসময় বন্ড 0, বন্ড থাকবেই না, থাকবে না বলেই তো আনলিভারেড, তাই সূত্রে লিখেছি বলে আমরা 0 লিখেছি। এই যে এখন 0 দিয়ে আমি 9 লক্ষ দিয়ে 0 ভাগ করবো, 0 হয়ে যাবে। এবার এর সাথে গুণ করবো, 0 হয়ে যাবে, তার সাথে আবার 15% গুণ করবো, তাও 0 হয়ে যাবে, মানে পুরো অপশনটাই 0, প্লাসের আগে সব 0। এর আগে ছিল 15%। ট্যাক্স হবে না কর্পোরেট ট্যাক্স হবে? উপরেরটা, নিচে তো কর্পোরেট ট্যাক্স দাও, মানে বুঝলাম না কোনটা হলেন স্যার? ওখানে পার্সোনাল ট্যাক্স দেও না, আর হচ্ছে লিভারেড ফার্মে হচ্ছে এটা কর্পোরেট ট্যাক্স, এইটা তাই না? টিআর। জি স্যার। আচ্ছা, এখানে আসেন, রেট হচ্ছে 40%, কারণ ও তো পার্সোনাল ট্যাক্স না, ও সূত্রই তো কর্পোরেট ট্যাক্স, ওই সব ঠিক থাকবে, আবার 0 হয়ে গেল। এখন 15% আসলো কস্ট অফ ইকুইটি। আচ্ছা 2 নম্বরে, 5 নম্বরে চলে আসেন, লিভারেড ফার্ম যখন হবে তখন তো তার ঋণ আছে, ঋণ কত? বন্ড 7.5 লাখ, আর তাহলে শেয়ার ক্যাপিটাল কত? ভ্যালু অফ দ্য ফার্ম থেকে 7.5 লাখ টাকা বাদ দিলাম, দিলে দেখি ইকুইটি ক্যাপিটাল বেড়ে আসছে 4,95,000। এখন এই 7,50,000কে আগে ভাগ করেন, 1 পয়েন্ট সামথিং বেরোয়েছে, তার সাথে ক্যালকুলেশন করেন এইগুলো, 5-এর সাথে 0.6 গুণ করেন, তারপরে 1.5152 গুণ করলে 4.55%, আর আগে ছিল 15 আর 4 19.55%। এই হলো অ্যান্সার। স্যার রিকোয়ার্ড 2 এর টিডি দিয়ে কি বোঝানো হয়েছে? পিটি আছে পার্সোনাল ট্যাক্স, আর কি বললেন আমি বুঝিনি, টিডি নাকি টিডি? টিডি স্যার, ডেপ ট্যাক্স। এই ডেপ ট্যাক্স মানে ঋণের ইন্টারেস্ট ট্যাক্স বলা হয় যেটা। স্যার আচ্ছা এখানে থেকে দুটোই একই সূত্র যে স্যার? বুঝিনি, আরেকবার বলেন কি ছিল লেডিস, বলেন। মানে কে এই ইকুয়াল টু দুটো উপরে সূত্র আর নিচে সূত্র একই সূত্র কেন স্যার? একই সূত্র, একই সূত্রের মধ্যে
আনলিভারেড ফার্মে এই বন্ড থাকে না, তাই জিরো হয়ে যায় লাস্টে যায়। আর এখানে বন্ড থাকে তাই ওখানে হিরো হয়ে যায়, জিরোর সাথে আর একটু হিরো যোগ করলে হিরো হয়ে যায়। তো এখানে কেডির মানটা কোথা থেকে আসলো? কেডি হলো ডেপ্ট, মানে কস্ট অফ ডেপ্ট। কস্ট অফ ডেপ্ট 10%, এই প্রস্থের মধ্যে যান দেখেন 10% লেখা রয়েছে। স্যার এই ফরম্যাটে 3 নাম্বার করে একটু এখানে ক্যালকুলেশন কি ভুল আছে স্যার? এই ফরম্যাটে 3? জি স্যার। 3 এ ক্যালকুলেশন কে ভুল আছে না তো? বেলো আলফার্মে মানে ডেট যেটা আছে ওটা নীল লাগাই দিছি। কয় নম্বর রিকোয়ারমেন্ট বলেন? 3 নম্বরে বি। হ্যাঁ, বি তে বলছে ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম। তো লিভারেড ফার্মের সূত্র হলো ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্মের সাথে গেইন ফ্রম লিভারেড যোগ করতে হয়। তো এই অঙ্কটা মূলত নো কর্পোরেট ট্যাক্স বলা ছিল। নো কর্পোরেট ট্যাক্স বলা থাকলে কখনো গেইন হয় না, কারণ গেইন তো হয় ট্যাক্স থেকে আসে, ট্যাক্স ফাঁকি দিয়েই তো আমরা গেইন করি, তাই না? তো ট্যাক্সই তো নেই, তো ফাঁকি আর দেবো কারে? এই জন্য ওখানে স্যার আবার আনসারে 25,60,000 আছে। ও 25 লাখ হবে, তাহলে স্ক্রিনশট দিয়ে নেন। কেটে দিই স্যার। আচ্ছা, আরেকটা আছে দেখেন ফরম্যাট 5, এটা হলো বন্ড ভ্যালুয়েশন। কি 5 নম্বর ফরম্যাট বন্ড ভ্যালুয়েশন আর স্টক ভ্যালুয়েশন। বন্ড ভ্যালুয়েশনে 5টা প্রশ্ন হয়। একটা হলো ভ্যালু অফ বন্ড, আর হলো কারেন্ট ইল্ড, আর ইল্ড টু ম্যাচুরিটি, আর ইল্ড টু কল, আর ক্যাপিটাল গেইন অথবা লস, যে কোনো একটা হতে পারে। এই 6 নম্বর অধ্যায়তে 6টা ফরম্যাট, মানে 7টা ফরম্যাট, তো 6টা করব। এই অধ্যায়টা সব থেকে বড়, আর এখান থেকে 2-3টে প্রশ্ন হয়। বি পার্টে তো 2-3টে প্রশ্ন এই অধ্যায় থেকেই দিয়ে দেয়, আর সব প্রশ্ন এই অধ্যায় থেকে বেশি দেয়। ভ্যালু অফ বন্ডের 1 নম্বর অঙ্কটা করলে পুরো অধ্যায়ের অর্ধেক বেশি হয়ে যাবে পুরো ফরম্যাটটায়। দেখেন, এ 10 ইয়ার্স 12% সেমি অ্যানুয়ালি কুপন বন্ড, একটা বন্ড যার ফেস ভ্যালু 1000 টাকা, তোর ম্যাচুরিটি পিরিয়ড 10 বছর, আর কুপন রেট সুদের হার 12%, এবং সেটা দেওয়া হয় সেমি অ্যানুয়ালি বছরে 2 বার। এইটুক সেন্টেন্সের ভিতরে এত কথা বলা হলো। মে বি কলেবল 4 ইয়ার্স অ্যাট এ কল প্রাইস 1060 টাকা। যে সম্ভবত দেখা 4 বছর পরে হয়তো বা কল করতে পারে, যদি কল করে তাহলে সেই সময় প্রাইস হবে কত? 1060 টাকা। দ্য বন্ড সেল ফর 1100 টাকা, মার্কেট প্রাইস 1100। এখন হোয়াট ইজ দ্য বন্ড ইল্ড টু ম্যাচুরিটি? বন্ডের ইল্ড টু ম্যাচুরিটি ওয়াইটিএম কত? ওয়াইটিএম এর সূত্র হলো ইন্টারেস্ট প্লাস ব্র্যাকেটের মধ্যে আরভি মাইনাস নেট সেল ভ্যালু ভাগ এন হোল ডিভাইডেড বাই আরভি প্লাস নেট সেল ভ্যালু ভাগ 2 ইনটু 100। ফেস ভ্যালু আছে 1000, এর উপরে ইন্টারেস্ট হবে 12%, তবে সেমি অ্যানুয়ালি বছরে 2 বার, তাই 2 দিয়ে ভাগ করে ফেলবেন। আচ্ছা, এবার 10 বছর পরে পরিশোধ হবে, রিডিম ভ্যালু কত? আরভি কত হবে? ফেস ভ্যালু দিয়ে 1000 হয়, 10 বছর পরে পরিশোধের তো মূল্য কোনো কিছু বলা নেই, না বলা থাকলে ওই ফেস ভ্যালু যা আরভি হবে তা। সেল ভ্যালু 1100 টাকা দেওয়া ছিল। নাম্বার অফ পিরিয়ড 10 বছর পরে পরিশোধ হবে, কিন্তু সেমি অ্যানুয়ালি বছরে 2টা পিরিয়ড, তাহলে 10 বছরে 20টা পিরিয়ড। ইন্টারেস্টকে যেমন 2 দিয়ে ভাগ করেছি, পিরিয়ডে সেমি অ্যানুয়ালি কি শুধু 2 দিয়ে গুণ হবে? 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করেন। যদি কোয়ার্টারলি বলে 4 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ করবেন। স্যার আমরা যদি ভাগ এবং গুণটা না করি, তাহলে এখানে সূত্রের মধ্যে আবার দেখানো লাগবে ইন্টারেস্ট ভাগ 2 সেমি অ্যানুয়ালি, তখন আরেক ঝামেলায় যাবে। স্যার আনসার তো স্যার একই আসবে না, আনসার একই হয় না। এখানে কম, এখানে যেমন এটাতে আমরা ডাবল করে দেখাইছি না, 10% হয়েছে না, কিন্তু হ্যাঁ ওই 10% আমরা তো অ্যানুয়ালি করাইছি, তাই আনসার একই আসবে। কিন্তু এটা না করলে হবে না, এটা নিয়ম যে সেমি অ্যানুয়ালি, কোয়ার্টারলি, হ্যাঁ মান্থলি বলা আছে, আপনি ভাগ করলেন না কেন? না স্যার ভাগ না করে দেখছিলাম যে আপনার আনসার একই আসছে, কারণে প্রশ্ন করলাম। ঠিক, কারণ ওই পাওয়ার থাকলে তখন বাড়ে কম, ইফেক্টিভ কম বাড়ে, কিন্তু এটা তো পাওয়ার নেই, এই জন্য কম বেশি হয়নি। আচ্ছা, 2 নম্বরে চলে আসেন, হোয়াট ইজ দ্য বন্ড কারেন্ট ইল্ড? 2 নম্বর প্রশ্ন। তো কারেন্ট ইল্ডের সূত্র ইন্টারেস্ট ডিভাইডেড বাই ভ্যালু অফ বন্ড। ইন্টারেস্ট আমরা এই যে 60 টাকা লিখেছি, 1100 ভাগ করেছি, 60 টাকা না লিখে যদি আমি 120 টাকা লিখি, তাহলে তো বাৎসরিক চলে আসে একবার,
কিন্তু সেমি অ্যানুয়ালি বলেছে বলে 60 টাকা লিখে ওইটারে ডাবল করে দিয়ে অ্যানুয়ালি দেখাই দিছি। তারপরে আসেন হোয়াট ইজ দ্য বন্ড ক্যাপিটাল গেইন অর লস। ক্যাপিটাল গেইনের সূত্র হলো মার্কেট প্রাইস মাইনাস কারেন্ট কল প্রাইস। তাহলে মার্কেট প্রাইস থেকে কল প্রাইস বাদ দেন, দিলে 40 টাকা থেকে যায়, ওই 40 টাকায় আমাদের ইনকাম গেইন। এরপরে বলছে হোয়াট ইজ দ্য বন্ড ক্যাপিটাল গেইন, ওইটা তো বলেছি। হোয়াট ইজ দ্য বন্ড ইল্ড টু কল। ইল্ড টু কল আর ইল্ড টু ম্যাচুরিটি সেম সূত্র, শুধু এখানে রিডিউমেবল ভ্যালু আর এখানে আসছে কল প্রাইস সিপি, আরবির জায়গায় সিপি লিখে দিবেন, বাস একই সূত্র দিয়ে হয়ে গেল, ডাবল করে দিলেন 10.18। কয়টা প্রশ্ন হয়েছে বলেন তো? 5টার ভিতরে 4টে হয়ে গেছে, আর একটা বাকি ছিল। একটা কোনটা বাকি আছে জানেন? ভ্যালু অফ দ্য বন্ড করে স্যার, ভ্যালু অফ দ্য বন্ড বাকি আছে শুধু। হ্যাঁ স্যার ওয়াইটিসি তে লাস্টে অ্যানুয়ালি কেন 2 দিয়ে গুণ করে? ওই যে হাফ ইয়ারলি বলা ছিল 2 দিয়ে ভাগ করা ছিল, এই জন্য 2 দিয়ে গুণ করতে হয়েছে। যদি না বলা থাকতো তাহলে তার আমাদের 2 দিয়ে গুণ করা লাগতো না। কারেন্ট ইল্ডের সূত্র ইন্টারেস্ট ডিভাইডেড বাই সেলস প্রাইস না? হ্যাঁ সেল প্রাইস। তো ইন্টারেস্টটা, হ্যাঁ ইন্টারেস্ট কত? এখানে দেয়া আছে দেখেন, ইন্টারেস্ট 60 টাকা আছে, সেল প্রাইস 1100 টাকা। অঙ্কের মধ্যে ভ্যালু অফ বন্ড দেওয়া আছে নিচে, ওই কারণে মার্কেট ভ্যালু অফ দ্য বন্ড, মার্কেট প্রাইস বলতে হবে। স্যার এখানে একটু 16 নাম্বার বলবেন, 16 রিকোয়ারমেন্ট একটা ভ্যালু অফ বন্ডের একটা করে দিয়ে দেন স্যার। ক্লাস কি চলতে থাকবে? সময় তো শেষ, মানে 16 নম্বরে কি বলছেন? 16 নম্বর কই? 16 নম্বরের রিকোয়ারমেন্ট 2টা একটু বলবেন স্যার। হ্যাঁ 2 নম্বরে কি চাইছে? 2 নম্বরে বলছে ইল্ড টু ম্যাচুরিটি ফর জিরো কুপন বন্ড। এই ইল্ড টু ম্যাচুরিটি বের করা, ম্যাচুরিটি বের করা জিরো কুপন বন্ডের ক্ষেত্রে এটাকে বলে আর এর মান বের করা। স্যার টাইম শেষ। আর এর মান ছাড়া আর সবার মান দেওয়া আছে। স্যার ক্লাস কি চলতে থাকবে স্যার? বন্ড ভ্যালু 500, আরবি আছে 1000, 1 প্লাস আর এর মান বাদে সবার মান দেওয়া আছে। এখন 8 গুণন করবেন, 8 গুণন করে পাওয়ার নামাবেন। পাওয়ার নামানোর সময় কি হবে? লগ নিতে হবে, লগ উভয় সাইডে লগ নিলেন। লগ নিয়ে ফলাফল আসছে দেখেন, এই যে লগের ব্যবহার, এন্টি লগ নিয়ে আমরা ডাইনে পাশে চলে আসলাম, বিপরীত লগ শিফট লগ চাপ দিলে এটা চলে আসবে মান 1.072। এখান থেকে 1 বাদ দিবেন, দিয়ে 100 দিয়ে গুণ করবেন, বা 7.20%। এই হলো আমাদের আর এর মান। ওই ইল্ড টু ম্যাচুরিটি, ওখানে আর এর মান বের করতে হবে জিরো কুপন বন্ডের ক্ষেত্রে যদি বলা হয়। আর ওয়াইটিএম যদি আমাদের কুপন রেট থাকে পরিশোধিত, এই যে 1 নম্বর রিকোয়ারমেন্টে আছে। এখানে যে কোনো সাজেশনে দিছি সবগুলো এখনই কমপ্লিট করে ফেলবেন। আর স্টক ভ্যালুটা আমরা সকালে কমপ্লিট করে দিব, স্টক ভ্যালু সকালে দেখায়, আর সমস্যা যা থাকে সেগুলো সমাধান করে দিয়ে তারপর আমরা আরেকটা বাদ দিতে চলে যাবো ইনশাল্লাহ। ওমা তৌফিকুল্লাহ।